নির্বাচনের 24 ঘন্টা আগেও বিএনপি হতাশ এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপি ভুল পথে যাচ্ছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ইউনূস সরকার এক বাজিমাত করে ফেলেছে। ইউনূস সরকার এমন কাজ করতেছে যেগুলো নজিরবিহীন এবং বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটা স্বর্ণ অক্ষরে আমরা লিখে রাখতে পারি। কি হয়েছে ঘটনা? এমন এক চাল চেলেছে, সবার ক্যালকুলেশন এলোমেলো করে দিয়েছে। হিস্টোরিক অপরচুনিটি বা ঐতিহাসিক সুযোগ, আসল খেলাটা চলে জলের নিচে। আজকের আলোচনায় আমরা তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং খবর আপনাদেরকে জানাবো। সম্ভাব্য পরিস্থিতি বুঝতে পেরে নির্বাচনের 48 ঘন্টা আগে অবাক করা কাণ্ড ঘটিয়ে দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি মাপের যে খেলোয়াড় সেটা সে ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের একটা আনন্দ চলে আসছে অলরেডি। খেলা চলছে কোন লেভেলে, কার পাশা কার টেবিলে। হাই হাই, আসলেই ভাই পাশা বদলে গেছে, বাঘের বাচ্চা। এবারের ভোটের দিনে ভোট চুরি করতে আসলে তার স্থান হবে হাসপাতাল, জানিয়ে দিয়েছেন এনসিপি নেতা পঞ্চগড় 1 আসনের প্রার্থী সারজিদ আলম। বিএনপি আসলে কি একটা? বিএনপি আর একটা কম শক্তিশালী আওয়ামী লীগ, কম বুদ্ধিমান আওয়ামী লীগ, কম সংগঠিত আওয়ামী লীগ। বিএনপি আওয়ামী লীগের মধ্যে দলের কম্পোজিশন, শ্রেণী চরিত্র, এটার মধ্যে কোনো তফাৎ নাই। বিএনপি একটা গভীরভাবে দুর্নীতিগ্রস্ত দল, গভীরভাবে দুর্নীতিগ্রস্ত। আর দলের লোকেরা তারেক রহমানের চাকর বাকর। নির্বাচনের 24 ঘন্টা আগেও বিএনপি হতাশ এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপি ভুল পথে যাচ্ছে। আমি যখনই আলোচনা করছি, যখন 24 ঘন্টা আগের চিত্রটা পর্যালোচনা করছি, আপনারা হয়তো শুনছেন আরো পরে, আপনারা কেউ শুনছেন নির্বাচনের 8 ঘন্টা আগে, 10 ঘন্টা আগে, 5 ঘন্টা আগে, 12 ঘন্টা আগে, কিন্তু হিসাব 24 ঘন্টা আগের। বিএনপির অবস্থা খারাপ, বিএনপি হতাশ। বিএনপির লোকজন বলা বলি শুরু করছে গ্রামে গঞ্জে, হাটে বাজার, বিভিন্ন জায়গায়। আমরা তো মাল্টি ডাইমেনশনাল অবজারভেশন করি। একটা সময় না দেশের বাইরে থেকে হাসিনার বিরুদ্ধে লড়াই করতাম, কিন্তু এখন তো আমরা চোখের সামনে সবকিছু দেখি, মানুষের সাথে মিশি, সোশ্যাল ইন্টারাকশন করি। বিএনপি আওয়ামী লীগ সবার সাথেই মিশি, বা আত্মীয় স্বজন আছে যারা বিভিন্ন দল করেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি হতাশ। না, বিএনপি দিয়ে হবে না। বিএনপির লোকজনও বলছে, আমি বেশ কয়েকটা বিএনপি অধ্যুষিত এলাকার ভোটারদের সাথে কথা বললাম বিভিন্নভাবে, তারা জানে না এই বিএনপিতে হবে না। কারণ কি, বিএনপিতে ভয়াবহ অন্তর্কোন্দল। বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা অনেকেই চুপচাপ বসে আছে। কি জন্যে? অন্তর্কোন্দলের কারণে। বিএনপির এমন কোনো জায়গা নেই যেখানে অন্তর্কোন্দলে 2-4টা গ্রুপ নাই। অমুক নমিনেশন পেয়েছে তো অমুক গ্রুপের লোকজন কাজই করে না, এবং তারা বলছে যে এই বিএনপিতে হবে না। বিএনপির প্রবীণ অংশ সবাই তারেক জিয়ার প্রতি হতাশ। এই তারেক, এই ছেলেটাকে দিয়ে কিছু হবে না। তারেক 2001 থেকে 2006 কি করেছে এটা বিএনপি দেখেছে। যারা একটু প্রবীণ, যারা 2001 থেকে 2006 বিএনপি করতেন, আমি একজন হাই স্কুল হেডমাস্টারের কথা বলছি যিনি কট্টর বিএনপি, 2001 থেকে 2006। 2006 সালে আমি ছোট ছিলাম কিন্তু রাজনৈতিক সচেতন ছিলাম। আমি তাকে জিজ্ঞেস করতাম যে কি একটা অবস্থা, এরকম বাংলাদেশের ইতিহাসে 74-এর পর সবচাইতে ভয়াবহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল 2006 সালে, এবং চাঁদাবাজি, বিশেষ করে 111 সরকারের সময়ের ঘটনা। তখনকার সময় আমি জিজ্ঞেস করতাম আরো অনেকের কাছে যে এই যে এত দুর্নীতি করলো, সব জায়গায় গিয়াসউদ্দিন আল মামুন আর তারেক জিয়া দুর্নীতি করে, চুরি করে বাংলাদেশটা কি অবস্থা করে ফেলেছিল। এমন কোন অপরাধ নেই যেটা তারেক আর গিয়াসউদ্দিন মামুনরা না করেছে, হাওয়া ভবন না করেছে। হাওয়া ভবন ছিল আর একটা প্যারালাল প্রাইম মিনিস্টারের কার্যালয়। জঙ্গিবাদের উত্থান, 21 আগস্ট গ্রেনেড হামলা বাংলাদেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল 2001 থেকে 2006 বিএনপি। তখন বিএনপির মধ্যে যারা শিক্ষিত তাদেরকে জিজ্ঞেস করতাম যে এইটা কি, আপনারা এখনো বিএনপি করেন? এবং জামাতের লোকজনকে বলতাম, এরা লজ্জা পেত যে এখনো বিএনপি জোটের সাথে আছেন, জোট ছাড়েন না কেন? তখন ব্যাখ্যা কি দিত যে বিএনপি, যে কট্টর বিএনপি, সে বলতো, একজন হাই স্কুল হেডমাস্টারের কথা বলছি, সে বলতো যে বাবা, আসলে সব তারেক করে ঠিক আছে, তারেক দুর্নীতিবাজ, কিন্তু যতটা বলা হয় ততটা না। 111 সরকারের কথা মনে আছে? মানুষের মুখে মুখে তারেকের কথা, দুর্নীতির এক মহাবর পুত্র তারেক। ভুলে গেছেন? না, ভুলবেন না। তো সেখানে দর্শক বলতে যে না, তারেক দুর্নীতি করেছে কিন্তু যতটা বলা হয় ততটা না। তার নামে অনেকে করেছে, তার নামে তো আর ফেরেস্তা করেনি, যারা করেছে বিএনপি করেছে। মানে তারা তখন অনেকে যে তারেককে 10% না বলে 8% বলতো, আর বাকি 2% অন্যান্য নামে চালিয়ে দিত। এবং বিএনপির অন্যান্য নেতাদের দুর্নীতিবাজ বলতো, তারেককে একটু বাঁচানোর চেষ্টা করতো। এই কথা কেউ বলতে পারেনি যে না বিএনপি দুর্নীতি করেনি। কি ভয়াবহ দুর্নীতি ছিল। এটা হচ্ছে প্রবীণ বিএনপির কথা। সেই বিএনপির লোকজনকে আমি এখন ধরলাম, কি অবস্থা, এখন সেই বিএনপি ভোট দিবেন? না 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 বাবা, ওই বিএনপি দিয়ে হবে না। দেখেছি না কি করেছে। তখন বলে যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আমরা তারেকের দুর্নীতি, বিএনপির অবস্থাপনা দেখেও
ভারতের আধিপত্যবাদ থেকে দেশটাকে রক্ষা করার জন্য আমরা বিএনপির পক্ষে ছিলাম, তারেক জিয়ার ভয়াবহ দুর্নীতি দেখেও। কিন্তু এখন তো সেটা করা যাবে না, এখন এই বিএনপি দিয়ে হবে না, এরা দেশটাকে ধ্বংস করে ফেলবে। হতাশ। এবং তিনি কিন্তু বিএনপি, তিনি যে জামাতে যোগ দিয়েছেন তা না, যে এদের দিয়ে হবে না। যেটা বুঝলাম যে নীরবে নিভৃতে তারা জামাতে ভোট দিবেন, কিন্তু এটা বলছেন না, কারণ তার আইডেন্টিটি আছে, বিএনপিতে তার আইডেন্টিটি আছে, পেশাজীবী জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের গুরুত্বপূর্ণ লোক। এরপরে বিএনপির গ্রুপিং এর ফলে যারা কোণঠাসা, যেমন প্রত্যেকটা এলাকায় বিএনপি 3-4টা গ্রুপ, তার মধ্যে একটা গ্রুপ নমিনেশন পেয়েছে, বাকিগুলো পায়নি। কোথাও কোথাও যারা পায়নি তারা বিদ্রোহী, আর যেসব জায়গায় বিদ্রোহী না, চুপচাপ বসে আছে, তারা কেউ ধানের শীষের পক্ষে কাজ করছে না। তারা বলছে যে এদের দিয়ে হবে না। এই যে প্রার্থী, মানে তাদের দৃষ্টিভঙ্গি এরকম। আমি বরিশাল অঞ্চলে কয়েকজনের সাথে কথা বললাম, তারা যেটা বললো যে আমাকে দিলে একটা কাজ হতো, এখানে জিততে পারতো, আমাকে অমুককে দিছে, আরে সে জিততে পারবে। ধানের শীষে বিএনপি ছাত্র দলের কেন্দ্রীয় অতি গুরুত্বপূর্ণ পদে ছিল, আমি নাম বললাম না, তিনি বলছেন অমুককে নমিনেশন দিয়ে এ কি পারবে নাকি, এত দলটারে হারাবে। এই হচ্ছে অবস্থা। কিন্তু তাহলে কি করলে ভালো হতো ভাই? আমাকে দিলে আমি পারতাম না। এখন সে এবং তার অনুসারীরা চুপচাপ বসে আছে, তাদের কোনো নড়াচড়া নেই। তো বিএনপি সাংগঠনিক কারণেই বিভক্ত এবং তারা হতাশ। এবং বিএনপির যারা সক্রিয় তারা আরো ভোট কমায়। যেমন তারেক জিয়া বিএনপিতে এখন সক্রিয়, তারেক যত কথা বলেন বিএনপির ভোট তত কমে। মাইক হাতে নিলে ভুলভাল হাবিজাবি বলেন, আর ভোট কমতে থাকে। তো দেশের এই পরিস্থিতিতে 24 ঘন্টা আগের যে পরিস্থিতি, এতে আরেকদিকে যে বিএনপি দেখছে যে না, আমাদের অবস্থা খারাপ, অন্তর্কন্দল থেকে শুরু করে কোনোভাবে আমরা ইউনাইটেড হতে পারিনি, নিশ্চিত পরাজয় দেখছে। আপনার ধানের শীষের পক্ষে যতটুকু আত্মবিশ্বাসী, ওটা অতীতে ক্ষমতায় ছিল এই কারণে যে তারেক, তার বাপ প্রেসিডেন্ট ছিল, মা প্রধানমন্ত্রী ছিল, এই জাস্ট এই জায়গায় ফাওয়ার উপর একটা তাকে নিয়ে আত্মবিশ্বাস। বাস্তবে তারেকের কোনো সম্ভাবনা বা তার জনপ্রিয়তা ওইভাবে প্রধানমন্ত্রী হওয়ার মতো নেই, জেতার মতো নেই। যেটা দেখছেন তার বাপ মার কারণে একটা মনে হয় যেন না, তিনি তো পাবেন ভোট বা তিনি তো জিতবেন না, ওটা মনে হয়, বাস্তবে ওটা না, বাস্তবতা অনেক কঠিন। তো সেখানে বিএনপি শেষে এই ভয় ভীতি বা সন্ত্রাসের পথে হাঁটছে। তারা এখনো ভয় দেখাচ্ছে, কেন্দ্র দখলের চিন্তা ভাবনা করছে, ভোটারদের এবং 13 তারিখের ভয় দেখাচ্ছে। এতদিন ভয় দেখাতো, দেখেন এটা একটা মজার আলাপ, এতদিন ভয় দেখাতো যে 12 তারিখ ভোট দিতে যেতে দিব না, কে ভোট দিতে যাবে, রামদা নিয়ে ঘুরতো, যেই সাইজ হয়েছে মোটামুটি সেনাবাহিনী দাওয়াটাও দিয়েছে, এখন বলে যে না 13 তারিখ দেখবো, 12 তারিখ ভোট দিতে যেতে দেব না, এই জায়গায় কিন্তু ফিরেছে। এখন আর এটা বলে না। তাহলে কি, যে 13 তারিখ দেখবো, 13 তারিখ খবর আছে, 12 তারিখ থেকে 13 তারিখ এসেছে, আর 12 তারিখের পর এদেরকে খুঁজেই পাওয়া যাবে না। এই হচ্ছে হিসাব, দর্শক। এবং নজরুল ইসলাম খান বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি প্রধান, কিংবা মাহাদি আমিন আছেন মুখপাত্র, তো এদের যে টোটাল বক্তব্য বা তাদের বা বিএনপির সিনিয়র নেতাদের, মির্জা ফখরুল্লাহ সর্বশেষ প্রচার প্রচারণা শেষ একদিন আগে যেসব কথাবার্তা বলছেন, সেটা দেখেও মনে হচ্ছে যে তারা হতাশ এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস নাই, এবং তারা ওই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে পড়ে আছে, যাতে নির্বাচনের পরাজয়ের পর ওই ষড়যন্ত্র তত্ত্বটা সামনে নিয়ে এসে নিজেদের মুখ ঢাকতে পারে। নজরুল ইসলাম খান থেকে শুরু করে বিএনপি নেতারা বলছেন যে না, টাকা পয়সা দিয়ে জামাত সব ভোট কিনে নিচ্ছে, ভোট কারোকা দিয়ে। এগুলো থেকে স্পষ্ট বোঝা যায় পরাজয়ের দিকে যাচ্ছে বিএনপি, ভুল পথে যাচ্ছে বিএনপি। দর্শক আসসালামু আলাইকুম। রাত পোহালেই ঈদের দিন। বাংলাদেশের মানুষ ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহাতে যেরকম আনন্দ উল্লাসে মেতে ওঠে, তার চেয়েও কয়েক গুণ বেশি আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এর কারণ কি? কারণ হচ্ছে দীর্ঘ 17-18 বছর পরে এই আমাদের মতো মানুষ যারা, অর্থাৎ 18 থেকে 39 বছর বয়স্ক মানুষ যারা, তারা এই প্রথম তাদের যে নাগরিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। সুতরাং এই যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দ মতো নেতা নির্বাচন করবে এবং বাংলাদেশকে এমন এক ধরনের এক শ্রেণীর মানুষের হাতে সোপর্দ করতে চাচ্ছে, যে মানুষগুলো বাংলাদেশের 54 বছরের ইতিহাস পরিবর্তন করে দিতে চায়। 54 বছরে বাংলাদেশে 2-3টি দল, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, এরা একই গতানুগতিক ধারার ভিতরে থেকে রাজনীতি করেছে। সেই দুর্নীতি, সেই চাঁদাবাজি, সেই সন্ত্রাস, সেই টেন্ডারবাজি, কোনো কিছুরই কেউ লাগাম টেনে ধরতে পারে নাই। কিন্তু এই প্রথম বাংলাদেশে নতুন একটি দলের আবির্ভাব হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট।
আর এই সুযোগটা এনে দিয়েছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছিল, সেটি কিন্তু আমার আপনার একেবারে একেবারে চোখের সামনে নাকের ডগায় এসে আমাদেরকে করাঘাত করছে। এখন সিদ্ধান্ত নেবার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা কি 54 বছরে যে গতানুগতিক রাজনীতি চলেছে সেইটার ভিতরেই আবদ্ধ থাকব? আমরা কি সেই পুরনো বোতলে নতুন মদ এটাতেই আবদ্ধ থাকব? আমরা কি আবার এমন কাউকে ভোটাধিকার প্রয়োগ করব যারা আমাদের ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে সেই পুরনো চাঁদাবাজি, অর্থাৎ ব্যক্তির পরিবর্তন হবে, শুধু মুখের পরিবর্তন হবে, কিন্তু চাঁদার কোনো পরিবর্তন হবে না, সেইটা আমরা পুষে রাখবো? আমরা কি বাংলাদেশের অফিস আদালতগুলোতে টাকা ছাড়া ফাইল পাস হয় না, এইটা আমরা পুষে রাখবো? আমরা কি গরিব দুঃখী এবং মেহনতি মানুষকে সারা জীবন সমাজে অচ্যুত করে রাখা হয়, এইটা পুষে রাখবো? আমরা কি এই বাংলাদেশে এলিটতন্ত্র এবং অচ্যুততন্ত্র এটি কায়েম হতে দিব? এই সিদ্ধান্তগুলো কিন্তু আমাদের কাছে, আমাদের হাতের ভিতরে, এই আমাদের এই আঙ্গুলের এই ছাপের ভিতরে। যদি আমরা সঠিক জায়গায় এই আঙ্গুলের ছাপটা দিতে পারি, তাহলে 54 বছরের ইতিহাস সম্পূর্ণ আমূল পরিবর্তন হয়ে নতুন এক বন্দোবস্ত আমাদের সামনে হাজির হবে। যেমন একটি বন্দোবস্ত আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দেই হাজির হয়েছে। এই 24 সালের নির্বাচনে জামাত ইসলাম সবচেয়ে স্মার্ট মুভ যেটা হয়েছে সেটা তার নারীদের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে, প্রায় বলা চলে ওই স্বাধীনতার 54 বছর ধরে, এদেশের নারীত্ব বলতে আমরা বুঝেছি সেই খুশি কবির, সুলতানা কামাল, ওদিকে ফারজানা রূপা, মিথিলা ফারজানা, সোমা ইসলাম, এই জাতীয় লোকদেরকে আমরা বুঝতাম। তারাই এই সমাজে নারীদের প্রতিনিধিত্ব বলে দাবি করত এবং তারাই নেতৃত্ব দিত। আর তাদের নেতৃত্ব, নারীবাদী নেতৃত্ব, ওইটার শিকড় ছিল হচ্ছে কাঁটাতারের ওপারে। এদেশে হাজারো নারীকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা হয়েছে, এদেশের হাজারো নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে, কিন্তু কোনোদিন এরা রা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে নাই। কিন্তু এদের ওই ঝাঁকের কইয়ের কারো একজনের, যদি ব্যারিস্টার মইনুল ইসলামের কথা আপনাদের মনে আছে, মাসুদা ভাট্টিকে তিনি কি বলেছিলেন, ওই তথাকথিত নারীবাদীরা বেচারাকে জেল পর্যন্ত খাটিয়েছে, শেখ হাসিনা তাকে জেল খাটিয়েছে, পরে জেল থেকে বের হয়ে এসে তিনি কিন্তু ওই টেনশনেই তিনি স্ট্রোক করে মারা গেছেন। তার মতো একজন ব্যক্তি। এদের বিদায়ের পরে আমরা নতুন করে দেখতে পাচ্ছিলাম বাংলাদেশে আমাদের কাজী জেসিনাপা, তারপরে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ম্যাডাম নেহরিন ইসলাম খান, তিনি, যমুনা টিভির নিকোল, এরকম আরো কয়েকজন মিলে ওই নেতৃত্বটা নিজেদের হাতে তুলে নিতে চাচ্ছিলেন। এখন নাহরিন ইসলাম খান কি বলেন? তিনি বলেন জামাত আমির যে সবাইকে মা বোন বলে ডাকেন, এটা তার নাকি পছন্দ হয় না। কি বলে ডাকতে হবে এটি তো আপনি বলে দেন নাই, এটি তো বলে দেওয়া উচিত ছিল আপনার। কারণ আমরা জানি একজন নারী শুধুমাত্র একজন পুরুষেরই বউ হতে পারে, আর বাকি সবারই মা বোন হয়। তো আপনি যেহেতু কোনো পুরুষেরই মা বোন হবেন না, তাহলে কি হবেন? অন্য পুরুষদের সব পুরুষেরই কি আপনি বউ হবেন? আশা করি আমার এই ভিডিও যদি আপনি দেখেন তাহলে বলে দিবেন আপনার কি হতে ইচ্ছা করে অন্যান্য সকল পুরুষের, এটি বলে দিবেন, আমরা আপনাকে সেটি বলেই ডাকবো। তো এই এদের জোট যখন খুব শক্তপোক্ত হয়ে উঠছিল, তখনই জামাত ইসলাম সারা বাংলাদেশে 64টা জেলায় তাদের যে নারী আছে এদেরকে তারা মাঠে নামিয়ে নিয়ে আসে, এবং জামাতের এই নারী নেতৃত্ব এবং নারী সদস্যরা, নারী কর্মীরা পিপিলিকার শাড়ির মতো জামাত আমিরের ডাকে রাস্তায় নেমে আসে। আপনারা, আমি আর এখানে ভিডিও দিয়ে বড় করতে চাচ্ছি না, আপনারা প্রত্যেকটা জেলায় এই মিছিলগুলো দেখেছেন। সবচেয়ে বড় মিছিল হয়েছে নারীদের সিরাজগঞ্জে, হাজার হাজার নারী। গত কয়েকদিন আগে ঢাকা 15 আসনে জামাত আমিরের নেতৃত্বে মিরপুর অঞ্চলে, সেখানেও হাজার হাজার নারী রাস্তায় নেমে এসে মিছিল করেছে। ঢাকা 14তে হয়েছে, ঢাকা 16তে হয়েছে। আমি শুধু একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এখানে, এই ভিডিওটা একটু দেখুন।
এখানে কি বুঝলেন আপনারা এই ভিডিওটা দেখে? যারা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন যে জামাতের নারীরা, জামাত তাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে চায়, দেখুন এখানে জামাতের নারীরা মিছিলের সামনে তারা মোটরসাইকেল চালাচ্ছে, তারা গাড়িও চালাতে পারে, তারা বিমানও চালাতে পারে। তারা আপনাদের মতো সকল পুরুষের বউ হতে চায় না, সকল একজন বাদে বাকি সকল পুরুষের তারা মা বোন হতে চায়, এতটুকুই শুধু পার্থক্য। এছাড়া তারা সবই পারে। এটি দেখিয়ে দিয়েছে। এটি জামাতের সবচেয়ে স্মার্ট মুভিং ছিল। এবং নারীবাদীদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ জামাত ইসলাম এখানে একেবারে খান খান করে দিয়েছে, তাসের ঘরের মতো তছনছ করে দিয়েছে। এটি আর কোনোদিন বাংলাদেশে দাঁড়াবে না। এখন থেকে, এরপর থেকে বাংলাদেশে এই জামাত ইসলামের নারীরাই নেতৃত্ব দিবে। অপরদিকে দেখুন, এই সময়ে এসে জামাতকে মোকাবেলা করতে গিয়ে বিএনপি তো একের পর এক ভুল করে যাচ্ছে। আমরা ভেবেছিলাম জনাব তারেক রহমান দেশে আসলে তিনি হয়তো সঠিক রাস্তাটা ধরবেন, কিন্তু না, তিনিও ওই তাদের পথেই হেঁটেছেন। তারা যে পথ দেখিয়েছেন সেই পথেই হেঁটেছেন। উপরন্তু তিনি কয়েক জায়গায় বক্তব্য দিতে গিয়ে বেশ বেফাঁস কথাবার্তা বলে ফেলেছেন, যেটাতে তার ওই তারেক রহমান আসার আগে ভোটের যে পরিস্থিতি ছিল, এখন তার থেকে অন্তত 20 ভাগ ভোট কমেছে। ওসমান হাদির বিপক্ষে পর্যন্ত দাঁড়িয়ে গেল। ওসমান হাদির হত্যা হবার পরে তারা তো এ ব্যাপারে কোনো কথা বলেই নাই, বরং সর্বশেষ ইনকিলাব মঞ্চের উপরে পুলিশ যে হামলা করলো, বিপ্লবীদের উপরে পুলিশ যে সর্বশেষ হামলা করলো, জাবের যেদিন গুলিবিদ্ধ হলো, বিএনপির অ্যাক্টিভিস্টরা তারা সেদিন পুলিশের হাতে লাঠি এগিয়ে দিয়েছে ইনকিলাব মঞ্চের ছেলেদেরকে মারার জন্য। এইটার পরে বাংলাদেশের মানুষ নড়ে চড়ে বসেছে যে না। আর সর্বশেষ মঞ্জুরুল হাসান মুন্সি, হাসনাত আব্দুল্লাহর আসনে যিনি, তিনি তো ঋণ খিলাপি, অনেক চোরাই পেরিয়ে তিনি সর্বশেষ বক্তব্য দিলেন যে বিএনপি যদি ক্ষমতায় থাকে আর তোরা যদি বিএনপিতে ভোট না দিস তাহলে তোদেরকে কি করব। তার মুখ দিয়ে শুনুন একটু। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরা সরকার করে দেবো। আমি কিন্তু কথা খুব পরিষ্কার ভাবে বলতেছি, এটা মনে করেন আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলেছি, কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন, যে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নেই। আমি এটা মিন করতেছি। সুতরাং আমাকে যেন অপমানিত না হইতে হয়। আমি যদি অপমানিত হই, সে অপমানের শোধ কিন্তু আমি ওইভাবেই নেবো। কিন্তু ঠিক আছে না? আপনাকে আমার অপমানিত হয়ে দেবেন, তাহলে সবাই কিন্তু 12 ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন, মঞ্জুর হাসান মুন্সিকে অপমানের হাত থেকে রক্ষা করবেন, তারেক রহমানকে সরকার গঠনের সহায়তা করবেন। তো এটা কি তিনি শুধু বক্তব্য দিয়েছেন? না, এটি ভাবার কোনো সুযোগ নেই। এটি কিন্তু বক্তব্য নয়, এটা হচ্ছে মনস্তত্ত্ব। তারা এটিই চিন্তা করে, এটিই ভাবে। শুধু তিনি নন, তার দলের প্রতিটা নেতা কর্মী সমর্থক টপ টু বটম প্রত্যেকেই এই চিন্তাই লালন করে। অর্থাৎ তারাই শুধুমাত্র ভোট পাওয়ার হকদার, তারা ছাড়া এই বাংলাদেশে আর কেউ ভোট পাওয়ার হকদার নয়। তাদেরকেই ভোট দিতে হবে এবং তাদেরকে যারা ভোট না দিবে তারা চরম অপরাধের কাজ করবে, চরম গর্হিত অপরাধ করবে। আর তাদের সেই অপরাধের শাস্তি হচ্ছে এরকম, তাদেরকে পুড়িয়েও মারা যায়, তাদেরকে গুলি করে মারা যায়, তাদেরকে পাড়িয়ে মারা যায়, লাথতে মারা যায়, সবকিছু করা যায়। আজকে দেখলাম যে ফেস দ্য পিপুলের সাগর ভাই এই কথাটি বলছিলেন, খুবই ভালো লেগেছে। আমিও বলছি 3 জন করে থাকবেন। এই 3 জন থাকবেন এই কারণেই, যত বড় শক্তিশালী সন্ত্রাসী হোক আর যেই হোক, আপনারা 3 জন মিলে প্রথমে একজনকে জাপটে ধরবেন, আর একজন ভিডিও করবেন, আর একজন অতি দ্রুত নিকটস্থ যে প্রশাসনের ইউনিট আছে সেখানে ফোন করবেন। একেবারে A to Z ভিডিও করবেন, লাইভে যাবেন, পারলে ভিডিওটা কাছে রাখবেন, আমাদের কাছে পাঠিয়ে দেবেন, বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেবেন। যে ব্যবস্থা করা দরকার সেটা আমরা তখন করতে পারবো।